সমস্যার সম্পূর্ণ সমাধান আমি দিয়ে যেতে পারবো না, কিন্তু একটা পথ নকশা দিয়ে যেতে পারবো, যেটা দিয়ে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আজকে থেকে 6 থেকে 7 বছর আগে পরে বাংলাদেশের মানুষের বায়ু দূষণের অভিযোগটা করবে না। আমার সময় আমি চেষ্টা করবো যাতে করে ধূলি দূষণের প্রকোপ আর শিল্প দূষণ যেটা হচ্ছে ইটভাটাগুলো থেকে সেটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিবেশ মন্ত্রণালয় আর পরিবেশ অধিদপ্তরের কাজটা হচ্ছে মূলত নিয়ন্ত্রণ, আমরা রেগুলেশন করব। আপনি অনেকদিন শুনেছেন যে সেন্ট মার্টিনের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, পর্যটন নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু আপনি কখনো পর্যটন নিয়ন্ত্রণ করতে দেখেন। এবার প্রচন্ড বাধা, নানান রকমের অযৌক্তিক সমস্ত সমালোচনা উপেক্ষা করে আমরা কিন্তু সেই নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা সেন্ট মার্টিনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা শুরু করব ফেব্রুয়ারি 10 তারিখ। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের ড্রাইভাররা, চালক ভাইয়েরা জানেনই না যে হর্ন বাজানো একটা অপরাধ। এখন আপনি প্রথম দিন থেকে তো শাস্তি দিতে পারবেন না। আপনি যদি ঢাকার যানজটে এবং একটা উশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থায় দাঁড়িয়ে ফাইনও করতে চান, সেটাও আপনার পক্ষে সম্ভব হবে না। কাজে শব্দ দূষণের ব্যাপারেও আমরা একটা ম্যাসিভ ক্যাম্পেইনের পরিকল্পনা চূড়ান্ত করে দিচ্ছি। একটা কাজ তো একটু করেছিলাম, ওইটার অভিজ্ঞতা নিয়ে বাকি রাস্তাগুলোতে করব। মানুষকে প্রথমে সচেতন করার পাশাপাশি এবার যদি আপনি বলেন ইটভাটার দূষণ, 10,000 ইটভাটার মধ্যে 6,500ই অর্থ। আপনি 4 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কতটা ইটভাটা থাকবে? কাজে আমাদেরকে এর আগে যে সিদ্ধান্ত ছিল যে আমরা পোড়ানো ইট থেকে সরে ব্লকে যাব, এবার আমরা ব্লক মালিকদের সাথে বসতেছি, তারা আমাদেরকে একটা টার্গেট দেবে কত % ইটের চাহিদা, পোড়ানো ইটের চাহিদা তারা মেটাতে পারবে। তাছাড়া আপনি পলিথিন বিরোধী অভিযান দেখছেন, এইবার অভিযানে সরকার এতটা শক্ত যে পলিথিন বিরোধী অভিযানে গিয়ে আমাদেরকে বারবার বাধার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সেই বাধা অতিক্রম করেও আমরা গেছি এবং আমরা যতবারই গেছি ততবারই আমাদেরকে রেজিস্ট করা হয়েছে এমনভাবে যে আমাদের একজন এনফোর্সমেন্ট ডিরেক্টর এনফোর্সমেন্ট তাকে একদম মাথার তার সেলাই রেখেছে এবং তার নাকেও রীতিমতো আঘাত পেয়েছে সে। তো সেটাও কিন্তু যারা এই আঘাতটা দিয়েছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি তাদেরকে গ্রেফতারেরও ব্যবস্থা করেছি। অর্থাৎ পলিথিন ব্যাগের দূষণ থেকে এবং এটার অভিশাপ থেকে দেশকে মুক্ত করার কাজটাও শুরু করেছি। এখন আমার যেহেতু এনফোর্সমেন্টের কাজ, গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আমার কাজটা একটু সম্পর্ক। আমরা আপ্রাণ চেষ্টা করেছি যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলো একটু কাটিয়ে ওঠা। আমরা এখনো পর্যন্ত বন 700 একর বন ফেরত এনেছি যেখানে বিসিএস প্রশিক্ষণ একাডেমি হওয়ার কথা ছিল। 151 একর বন ফেরত এনেছি যেখানে একজনের ভাইয়ের নামে একটা স্থাপনা হওয়ার কথা ছিল। 20 একর যেখানে ফুটবল ফেডারেশনের ট্রেনিং সেন্টার হওয়ার কথা ছিল, সেই বন ফেরত এনেছি। সোনাদিয়া দ্বীপে প্রায় 8,000 একর বন, সেটা আমরা ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছি। ফলে এবং গাজীপুরে যেখানে বন দখল একদম র্যাম্পেন্ট এবং আমরা দায়িত্ব নেওয়ার পর 88 একর বন দখল করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ওই 88 একরকে টার্গেট করেছি এবং এখনো পর্যন্ত আমরা প্রায় 25 একর বন শুধু গাজীপুর থেকে উচ্ছেদ করেছি। আজকেও আমাদের লক্ষ্যে গাজীপুরে যখন বন উদ্ধার করতে গেছে তখন আক্রমণ করা হয়েছে। তো এইসব বাধা অতিক্রম করে আমি মনে করি যে সরকার কোনো কিছু করে না, কোনো কিছু বলে না, কোনো নিয়ন্ত্রণ করে না, সেই নিয়ন্ত্রণ আনার জায়গাটাতে আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের কাজটা মূলত রেগুলেট। আপনার লাস্ট কোশ্চেন, ঢাকা শহরে এখনও বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি নির্মাণ কাজ চলে, তো আমরা বিশেষ করে বেশ কয়েকটা জায়গায় দেখেছি যে কোথাও কিন্তু নির্মাণ বিধি মানা হচ্ছে না। এই যে ইভেন এখন যে পাতাল যে মেট্রো রেল চলছে, লাইনের যে কাজ চলছে বিশেষ করে বসুন্ধরা থেকে, এখানেও কিন্তু সেই একই অবস্থা। এটা নিয়ে একটু প্রথম কথা কি, নির্মাণ বিধি অনুযায়ী নির্মাণ কাজ করাটা নিয়ন্ত্রণ আমার অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীনে পড়ে। তারপরেও আমরা সমন্বয় করে খোঁজ নিয়ে দেখবেন, কালকে হাইকোর্টের প্রাচীরের বাইরে যে বালু আর সিমেন্ট আর ইট রাখা হয়েছিল সেটাও সরানোর গিয়ে নির্দেশ দিয়েছে। এখন ইট আর বালু আর পাথর তো সরকার রাখে না, কিছু সরকার রাখে কিন্তু বেশিরভাগই প্রাইভেট রাখে। তো তাদেরকে ওয়ার্নিং দিয়ে এসে পরে আবার ওটা জব্দ করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। রাতারাতি পরিস্থিতির উন্নতি হয় না, কিন্তু উন্নতির প্রক্রিয়াটা শুরু করা যায়। আমি মনে করি প্রক্রিয়াটা শুরু হয়েছে।